সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিস্থিতি। আইনশৃঙ্খলা ও নির্বাচন, একটি জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা খুবই জরুরি। এইসব বিষয়ে আলোচনা হবে আরও সাম্প্রতিক বিষয় নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমার ডানে মাসুদ করিম, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন কবি নাসির আহমেদ, তিনিও সাংবাদিক, কলামিস্ট, উপদেষ্টা, সম্পাদক দৈনিক দেশের কণ্ঠ, ডেইলি এক্সপ্রেস। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন টি.এস. আইয়ুব, বিএনপি নেতা এবং সম্ভাব্য আগামী নির্বাচনের প্রার্থী। আমরা একজন প্রার্থী পেয়েছি, প্রার্থীকে দিয়ে শুরু করা উচিত মনে হয়। নির্বাচনী পরিস্থিতি, নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে আমরা জানি ওসমান হাদির উপরে এই ঘটনা এবং তাকে সিঙ্গাপুরে পাঠানো পর্যন্ত সিইসি এ বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তার বিচার এবং গ্রেপ্তারের দাবিতে যারা হামলা করেছে দেশ ইতিমধ্যে উত্তাল হয়েছে। এটা হলো ঢাকার ঘটনা। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে বা বিভিন্ন জেলায় সংসদীয় আসনগুলোতে কিন্তু সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিতণ্ডা হচ্ছে, কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে। আপনি একজন নির্বাচনের প্রার্থী, আপনার কাছ থেকে শুনি কেমন হচ্ছে নির্বাচন বা নির্বাচনী পরিস্থিতি, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে বা যদি ভালো হয়। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলের এই প্রোগ্রামটা দেখছেন সকলকে, আমার সাথে যারা আছেন এবং তারা সহ আপনি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি যে কোয়েশ্চেন করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারা বাংলাদেশের যে অবনতি হয়েছে বা হচ্ছে, এটার বিষয়ে জাতীয় সংসদ ইলেকশন বিঘ্নিত হবে কি হবে না একটা উৎকণ্ঠার ভিতর দিয়ে জাতি চলছে। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, প্রতিবাদ মিছিল এগুলো চলমান আছে। আমার একটা ভিন্নতর অবজারভেশন আছে এই সমস্ত বিষয়। এই আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ এবং প্রতিরোধ, এই বিষয়টাই সরকার যখন আসছে তখন থেকেই কিন্তু এটা শুরু হয়েছে এবং এটা চলমান। আপনি যদি লক্ষ্য করেন বিগত এই এক বছর বা মোর দ্যান 1 ইয়ার আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি কর্মচারী বা কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে তারা আন্দোলন এবং প্রতিবাদ, প্রতিরোধ এগুলো গড়ে তুলেছে এবং কারো দাবি পূরণ হয়েছে শতভাগ, কারোর অর্ধেক, কারোর আশ্বাসের উপরে কিন্তু চলছে। তখনও একটা আনরেস্ট সিচুয়েশন ছিল। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডারের যে আনরেস্ট সিচুয়েশনটা এখন বিদ্যমান, এটা কিন্তু অতীতেও ছিল, কিন্তু এরকম ক্ষেত্রে না। এখানে ধরেন একজন গুলিবিদ্ধ হয়েছে, একজন মৃত পথযাত্রী, এবং সেটা সাদামাটা কোনো লোক না, একজন ভালো জুলাই যোদ্ধা এবং এই আগামী নির্বাচনের প্রার্থী ছিলেন উনি। সেক্ষেত্রে বিষয়টা ছোট করে দেখার কোনো সুযোগ নেই, অনেক বড় একটা বিষয়। এই বিষয়টা আমাদেরকে বড় করে দেখাটাই খুব স্বাভাবিক। তবে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার পরে নির্বাচন কমিশনের বেশ কিছু দায়বদ্ধতা থাকে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তার কাজ। সেই কাজের প্রথম ধাপে আমি মনে করি যে সারা দেশে যে কাজটা করা দরকার, আমরা অতীতে অনেক সময় দেখেছি যে বিভিন্ন বাহিনীর, আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে তাদের একটা বড় ধরনের অভিযান থাকে এবং অস্ত্র উদ্ধারের একটা প্রেক্ষাপট থাকে এবং সর্বোপরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সরকার এবং ওই সময় যারা দায়িত্বে থাকেন তাদের একটা নিবিড় দৃষ্টি থাকে যে যাতে কোনো রকম ডিটোরেট না করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকার কিন্তু তার প্রাথমিক অবস্থা ফিরে পাওয়ার পরে, দ্যাট মিনস তারা
ক্ষমতা পাওয়ার পরে সরকার বলবো না, ইসি ইলেকশন কমিশন তাদের ক্ষমতা ফিরে পাওয়ার পরে তফসিল ঘোষণার পরে তাদের কিছু দায়বদ্ধতা এসেছে। ওই জায়গা থেকে আমি বলছি যে তাদের যে কাজগুলো করা, তারা কিন্তু এটা শুরু করার আগেই এই ঘটনাটা ঘটে গেছে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে কবি নাসির আহমেদ। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে, এরপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকে, যদিও মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগে কাজগুলো করে, তাদেরকেও তদারকি তো নির্বাচন কমিশনকে করতে হয়। নির্বাচন কমিশন ক্ষেত্রে কতটা দক্ষতার পরিচয় দিয়েছে? মাত্র তো শিডিউল ঘোষণা হলো, তফসিল যাকে বলি, সেই ঘোষণার আগেই সঙ্গে সঙ্গে যে হাদির যে ঘটনাটা ঘটলো 12 তারিখে ঘটলো, 11 তারিখে তফসিল ঘোষণা করা হলো। এবং আমরা দীর্ঘকাল থেকে জানি নির্বাহী বিভাগ থেকে পৃথক কিছু প্রতিষ্ঠান থাকে, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কতগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে বহু বছর ধরে দেখছি, তারা স্বাধীনভাবে কেউই দায়িত্ব পালন আমার বিবেচনায় করতে পারেননি। এটা যে আজকে নতুন তা নয়, অনেক দূর থেকে বলতেছি আমি, যে বেশ পেছন থেকে এটা বলা যায় তারা স্বাধীন ছিল না। কিন্তু তাদের নিয়োগ বিধিতে এবং যে তাদের যে কাঠামো, সেই যে আইনগত কাঠামো, সেই জায়গায় তাদের নিরঙ্কুশ ক্ষমতা আছে, অনেক কিছু তারা করতে পারেন। নির্বাচন কমিশন যদি চায়, থানা পুলিশ থেকে শুরু করে নিয়োগ বদলি সব কঠোরভাবে ধরতে পারেন। যদি মন্ত্রণালয় তাদের কথা না মানে, ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা আছে। সেটা ব্যবহার করছে কি না, আমি দেখিনি এখনো পর্যন্ত। এখনো শুরু হয়নি। আমরা আশা করতে চাই। এটা রাজনৈতিক সরকার না, একটা অন্তর্বর্তী সরকার, যারা রাজনৈতিক দলের না তারাই সরকার পরিচালনা করছেন এবং সমাজের নানা ক্ষেত্রের লোকজন নিয়ে এই সরকারের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে। এখানে পলিটিক্যাল কোনো দল নাই। কিন্তু তারাও যদি মানে কি বলবো, মানে যথাযথ অ্যাড্রেস করতে না পারে, এই বিষয়গুলি যদি ফেস করতে না পারে, সেটা হবে দুঃখজনক। তবে আমি হতাশ এই একটা কারণে যে মানুষ আশা করেছিল 5ই আগস্টের পরে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাওয়ার জন্য যে সত্যিকার অর্থেই জনগণ যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, সেই এনভায়রনমেন্ট তারা তৈরি করবেন। কিন্তু দুঃখজনকভাবে 5ই আগস্টের পরে পুলিশ বাহিনীর উপরে যে তাণ্ডব গেছে, সেই তাণ্ডবের পরে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে এবং তাদেরকে সোজা হয়ে দাঁড়াতে গেলে যে মানে নার্সিং এবং যেই জিনিসগুলি করা উচিত ছিল সেটি হয়নি। পুলিশ হত্যার বিচারও নাকি করা যাবে না, এই ধরনের মানে বিধান করা হয়েছে। এটা কোনো মানে কি বল, সভ্য সমাজ যেটা হতে পারে না। যে অন্যায় করবে, যে খুন হবে, তার বিচার পাওয়ার অধিকার আছে। তিনি যদি দাগী আসামি এবং অপরাধী হন, তার স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকতে হয়। তো দুর্ভাগ্যক্রমে সেটি নাই, এই একটা জায়গা। দ্বিতীয়, সেনাবাহিনীকে মানে মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামানো হয়েছে। তারপরও যে আইন হাতে তুলে নেওয়ার যে ঘটনাগুলি আমরা দেখছি প্রতিনিয়ত, একে ট্যাগ লাগাচ্ছে, ওকে ট্যাগ লাগাচ্ছে, লাগিয়ে যে এই যে যা খুশি তা করা, শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে তাকে জোর করে প্রতিষ্ঠান থেকে বার করে দেওয়া হচ্ছে। এখানে রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় কথা হচ্ছে একটা উগ্রতা তৈরি হয়ে গেছে এবং সেই উগ্রতা মোকাবেলার জন্য সরকারের মেশিনারিজ কম ছিল না, সেটা তারা ব্যবহার করেনি যতটুকু করতে পারতো। আরেকটা জিনিস হচ্ছে যে 5ই আগস্টের পর যে পরিমাণ অস্ত্র থানা লুটের পরে যে পরিমাণ অস্ত্র বাইরে চলে গেছে এবং বা যে পরিমাণ অবৈধ অস্ত্র এই আন্দোলনকালীন ব্যবহৃত হয়েছে এবং নানা রকম বিতর্ক কিন্তু আছে এই নিহতের ঘটনায়, গুলি করার ঘটনায়। এমনকি খোদ একজন উপদেষ্টা বলে তো তার মন্ত্রণালয় তিনি হারালেন, অন্য মন্ত্রণালয়ে যেতে হলো। তিনি একটা প্রশ্ন করেছিলেন যে পুলিশের কাছে তো এই আর্মস নাই, তাহলে এই গুলি কোত্থেকে আসলো? এবং প্রশিক্ষিতরা গুলি করেছে, যে মানে সেই মাথার যেইখানে গুলি করে বহু দূর থেকে গুলি করেছে, এগুলি তদন্ত হয়নি। তো এখন সরকার অরাজনৈতিক সরকার হয়ে যদি এই সাহসটুকু না দেখাতে পারে, এই আইন শৃঙ্খলার কঠোর হস্তে দমন করার জন্য মুখ না চেয়ে যেই আইন হাতে তুলে নেবে তার বিরুদ্ধে কঠোর মানে 5 জনকে যদি শাস্তি দেওয়া হতো,
তাইলে কিন্তু অনেকে দমে যেত। আসবো আপনার কাছে। তো সুতরাং এই প্রেক্ষাপটে নির্বাচন হবে, এই মানে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা হয়ে গেল, এরপরে সামনের দিকে আরো কি হবে আমরা জানি না। ধন্যবাদ আপনাকে। আমরা চাই এর থেকে পরিত্রাণ হোক। মাসুদ করিম, তফসিল ঘোষণা, হাদির উপরে হামলা, ওই রাতেই বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হলো জনাব তারেক রহমান 25 তারিখ দেশে ফিরছেন। তারেক রহমানের দেশে ফেরা ইঙ্গিত কি দেয়? ধন্যবাদ। বাংলাদেশের সাধারণ নির্বাচনগুলি অতীতে যা হয়েছে, বিভিন্ন নির্বাচনে এই ধরনের নির্বাচনকে ঘিরে ভায়োলেন্সের ঘটনা, সহিংসতার ঘটনা ঘটেছে। সুতরাং এই নির্বাচনেও যে সেই রকম ঘটনা ঘটবে না সেটা বলা যায় না। সেই জন্যই আমাদের একটা উদ্বেগ থাকে। ইতিমধ্যেই চিটাগাংয়ে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে এবং এখানে ওসমান হাদিকেও টার্গেট করে একেবারে সূক্ষ্মভাবে গুলি করা হয়েছে। তো ওখানে সেই ঘটনাটা যেদিন ঘটলো, বিএনপির পক্ষ থেকে সেদিন ঘোষণা করা হয়েছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রায় 17 বছর নির্বাসিত জীবনযাপনে আছেন লন্ডনে, সেখান থেকে তিনি দেশে ফিরবেন। এবং তার এই দেশে ফেরার কথাটা অনেক আগে থেকেই উনি ইচ্ছা পোষণ করে এসেছিলেন এবং যেটা আমরা শুনেছিলাম যে বলা হচ্ছিল যে নভেম্বরের মধ্যেই তিনি আসবেন। এখন ডিসেম্বর মাস, এখনও তিনি আসতে পারেননি। তবে এখন যেটা আসার ব্যাপার যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছেন যে 25 তারিখে উনি আসবেন। এটার ক্ষেত্রে যে কী ধরনের বাধা, বিশেষ করে যখন 23শে নভেম্বর বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এবারকের হাসপাতালে গেলেন, তখন অনেকেই ভাবছিল যে যেহেতু মা অসুস্থ উনি দ্রুত দেশে ফিরবেন। কিন্তু সেই সময় তিনি একটা অসহায়ত্ব প্রকাশ করে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে পুরো ব্যাপারটা তার হাতে না, তিনি একটা স্পর্শকাতর বিষয়ের নিষ্পত্তির অপেক্ষায় আছেন। তো এখন যেহেতু ডেট দেওয়া হয়েছে, তো আমরা ধরে নিলাম যে এই স্পর্শকাতর বিষয়ের নিষ্পত্তি নিশ্চয়ই হয়েছে, উনি আসবেন। কিন্তু একটা বিষয়ে সবাই আলাপ আলোচনা করছে যে তারেক রহমান সাহেব যদি এখানে আসেন, তার নিরাপত্তার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। কারণ দেশের যে অবস্থা সেটা খুবই ভঙ্গুর আইনশৃঙ্খলা অবস্থা, এক। আর দ্বিতীয় হলো যে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা যায় না যদি পলিটিক্যাল রিকনসিলিয়েশন না থাকে। এখন এখানে পুলিশ বাহিনীর যে অবস্থা, সেখানে বিএনপি জামাত যদি কোনো মারামারি করে, সংঘাত করে, সেই জায়গায় পুলিশ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। হয়তো একটা আসার জায়গা আছে যে আর্মি এখানে ব্যাকিংয়ে আছে, আর্মি হয়তো তারা হয়তো কিছুটা ভূমিকা পালন করতে পারে। তো সেই জন্য আমি বলবো যে এই যে আইয়ুব ভাই আজকে প্রার্থী আছেন এখানে আমাদের বিএনপির দলের, আবার জামাতেরও প্রার্থীরা আছে, তারা যদি সংযত প্রচার প্রপাগান্ডায় যান এবং তারা যদি মনে করেন যে এটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, সহিংসতা নির্বাচন নয়, তাহলে বিএনপি এবং জামাত প্রধানত তারা আছে, তারা যদি সংহতি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকাটা পালন করে, যেটা বলেন যে এখন পর্যন্ত এমনিতেই তো সহিংসতা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এইবার অনেক বড় প্রেক্ষাপট, একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং অনেক আসামি মুক্তি পেয়েছে, অনেক অস্ত্র বাইরের থেকে এসেছে, মানে পরিস্থিতিটা, এবং একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা নির্বাচন থেকে মানে তাদের পার্টির অ্যাক্টিভিটি স্থগিত থাকায় তাদের কিছু নেতাকর্মী যদিও ভারতে বা বিদেশে আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু দেশের মধ্যে আছে। সুতরাং সব মিলে আমি বলবো যে পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক। সুতরাং এই উদ্বেগজনক পরিস্থিতিকে উত্তরণে রাজনৈতিক সংলাপ, আলাপ আলোচনা, মানে পলিটিক্যাল ইনিশিয়েটিভ পার্টিগুলি যেমন নিতে হবে, ইলেকশন কমিশনেরও নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকেও নিতে হবে। এই জিনিসগুলি যদি করা হয় সেটা একটা ব্যাপার। আর তারেক রহমান সাহেব যদি এখানে আসেন, আপনারা নিশ্চয়ই জানেন যে 25 তারিখে আসবেন, হয়তো এখানে শুনলাম 20 লাখ লোক সমাগম করবে বিএনপি থেকে। তো এখানে ওনার একটা বিরাট ফোকাস ওখানে থাকবে। তো সেখানে একটা তার দলের মধ্যে নানা রকম ভাগাভাগি আছে, বিভিন্ন আসনে প্রচুর প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী আছে। তো এই সমস্ত মিলে উনি হয়তো তার এই দলীয় কোন দলগুলি মীমাংসা করার চেষ্টা করবেন। এটা তার দলের জন্য খুবই ভালো বিষয়, যে কারণ উনি যদি বিদেশে থাকতেন এরকম একটা ক্রুশিয়াল টাইমে, তাহলে সেটা করতে পারতেন না। আবার অ্যাট দ্য সেম টাইম ওনার মা অসুস্থ, ওনার চিকিৎসার ব্যাপারটাও আছে। সব মিলিয়ে আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ একটা নির্বাচনকে সামনে রেখে, এবং এই নির্বাচনটার উপরে নির্ভর করতেছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, স্থিতিশীলতা এবং আমাদের দেশের ক্রেডেনশিয়াল বাইরে, যে আমরা কতটা উন্নতির দিকে যাচ্ছি নাকি আমরা আবার আরেকটা
ভলাটাইল ভঙ্গুর পরিস্থিতি থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। টিএস আইয়ুব, জি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমর্মিতা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, কেমন দেখছেন? এখনো সহিংসতা পর্যন্ত হচ্ছে আমার কোথাও মনে কোথাও। হয় যে আমাদের কথাবার্তা আচরণ ঠিকই আছে। আমরা ভোটের মাঠে যেভাবে আমরা কাজ করছি, আমাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমরা প্রচারণায় যদি বলেন যে কাউকে বাধা দেওয়া হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। কাউকে কোনো রকম প্রতিরোধ করা হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। আমরা অবাধে প্রচারণা করতে পারছি, এবং সেক্ষেত্রে শুধু আমার দল না, আমার বাইরে যে দলগুলো আছে আমাদের প্রতিদ্বন্দ্বী, প্রত্যেক দলই তার নিজস্ব আঙ্গিকে কিন্তু প্রচারণা তাদের মতো করে চালাতে পারছে। এখানে কোনো ব্যারিয়ার, কোনো দেওয়াল বা কোনো মারমুখী ব্যবস্থা অতীতে অনেক সময় এগুলো ছিল, কিন্তু আজকে পর্যন্ত আমার এলাকায় এরকম কোনো পরিস্থিতি এখনো ঘটে নাই। আমরা ভালো আছি, শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পিং করছি। আশা করি যে শেষ দিন পর্যন্ত আমরা এভাবেই আমরা চালিয়ে যেতে পারব। শেষ দিন পর্যন্ত এভাবে থাকতে হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার? আমি আমার বক্তব্যের এখনো পর্যন্ত প্রথমেই তো নির্বাচন জমে ওঠেনি। আমার মনোনয়নপত্র বক্তব্যের দাখিল প্রথমেই হয়নি। বলেছি যে ভাই একটা ভালো কথা বলেছেন যে এই নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এবং তফসিল ঘোষণার পরে সরকারের অনেকগুলো পার্ট কিন্তু তাদের হাতে চলে যায়। তারা নিজস্ব গতিতে সেগুলো করতে পারে। তার জন্য সরকারি অনুমোদন বা সরকারি আদেশ বা নিষেধ কোনো কিছুই দরকার হয় না। এই আইন শৃঙ্খলা বিষয়টাও কিন্তু তাদের কন্ট্রোলে। তারা ট্রান্সফারও করতে পারে, যার ইচ্ছা ভালো অন্য জায়গায় বদলি করতে পারে, আনতে পারে। তারা যে কোনোভাবে এই বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে আমার মনে হয় শান্তিপূর্ণ পরিবেশ বা যেটা বলতেছেন যে আইন শৃঙ্খলার এই বিষয়টা নিশ্চিত করতে পারে। তাদের যদি সদিচ্ছা থাকে, সদিচ্ছাটা থাকতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা আসছে যে অনেক সময় দলীয় সরকার থাকলে আমরা যেটা করি, দলকে ওন করি, এবং দলের বাইরে যারা থাকে তাদেরকে আমরা ওন করি না, এবং যত ঘটনা হোক তাদের উপরে চাপিয়ে দিই। কিন্তু এই নির্বাচন কমিশন তো নির্দলীয়, তাদের কোনো দল তো নাই। দ্যাট মিনস তারা প্রত্যেকটা জায়গায় এই নির্বাচন কমিশনের প্রতি কেউ কেউ অভিযোগ তুলেছেন যে বিএনপির প্রতি বায়াস, এনসিপির পক্ষে। এটা থাকতে পারে, এটা এক একজনের মানে অবজারভেশন এক এক রকম থাকে। এবং আমরা যারা বাঙালি, আমাদের এইটা একটা মজ্জাগত স্বভাবও বলতে পারেন যে আমরা অনেক সময় কারো না কারোর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করি। ওইরকম একটা বিষয় হতে পারে। তবে এর আগে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন জামাত ইসলামকে ফেভার করছে, আবার এখন শুনলাম যে এই বিএনপিকে ফেভার করছে। এভাবে আরও কোনো কথা আসতে পারে, বাট দিন শেষে যে বিষয়টা মানে খুবই স্বাভাবিক এবং যেটা দরকার এবং যেটা হয় এখানে নিশ্চিত, সেটা হলো যে তারা নিজস্ব ক্ষমতাবান, নিজস্ব আঙ্গিকে ক্ষমতাবান। ধন্যবাদ। এই ক্ষমতাটা তাদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিবেশ বলেন, নির্বাচনের অগ্রগতি বলেন, দলগুলোর সাথে সম্প্রীতি বলেন, এটা তারা ডেভেলপ করতে পারে। ধন্যবাদ আপনাকে। কবি নাসির আহমেদ। না, নির্বাচন কমিশন তো আমরা দেখি যে আলাপ আলোচনা, বিভিন্ন দলগুলির অভিমত নিচ্ছে, তাদের সঙ্গে বসছে, কথা বলছে, সব ঠিক আছে। কিন্তু আজকের প্রেক্ষাপটটা কিন্তু অন্য 8-10টা নির্বাচনের মতো না, আমরা এটা সকলেই জানি। এমন মানে আমে দুধের সম্পর্ক বিএনপি আর জামায়াত গত 20 বছর এসে আম দুধের সম্পর্ক যখন তেঁতুল আর হয়ে যায় তখন তো অবাক হতে হয়। এই যে কি কচু? হ্যাঁ, তো আপনি দেখেন এই যে মানে অতি সম্প্রতি যে পরস্পরের বিরুদ্ধে তারা এখন যেই ধরনের উগ্র বক্তব্য দিচ্ছেন, একদম কেন্দ্রীয় নেতারা, এবং হাদির উপরে মানে নির্মম হামলার পরে সঙ্গে সঙ্গে যে রিয়াকশন দিয়েছেন মির্জা আব্বাস সাহেবকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যে একটা সিন ক্রিয়েট হয়েছে, এগুলি থেকে মনে হয় না যে খুব শান্তিপূর্ণভাবেই সামনের পথটা পার হওয়া যাবে। হ্যাঁ, এটা হতে পারতো যদি আজকে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই এখন, মানে এরাই নির্বাচনে অংশ নিচ্ছে,
তো বিএনপি একটা বড় দল এবং জামায়াত অতীতের চেয়ে অনেক বেশি শক্তি সংগঠিত করেছে ইতিমধ্যে। তারা যদি বসে, কেন্দ্রীয় নেতৃবর্গ যদি বসে, আমরা সহিংসতায় যাব না, কোনো কারো বিরুদ্ধে কেউ স্লোগান দিব না, ৭১-এর ভূমিকার কথা কোনোদিন বিএনপি বলে নাই, কিন্তু এখন বলছে ৭১-এর জামাতের ভূমিকার কথা। তার মানে এগুলি করলে তিক্ততা তাদের বাড়বে এবং তারা যদি নিজেরা যদি কেন্দ্রীয় নেতৃত্ব একটা মানে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চায়, তাহলে কিন্তু তৃণমূলেও কিন্তু সেটা রিফ্লেকশন আসে, একটা রিফ্লেকশন পড়বেই। এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচন কমিশন, আপনি বলেছেন যে তাদের সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার পরও তারা অনেক সময় নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকেন এটা তারাই জানেন। আমি অন্তত কয়েকটি নির্বাচন কমিশনের কথা জানি এবং আবার যারা একটু ভালো করারও চেষ্টা করেছে, যেমন কি 2008 সালের যে নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন কমিশন ছিল, কিন্তু তারপর তারা বদনাম তাদের নিতে হয়েছে। বদনামহীন একটা নির্বাচন কমিশন আজ পর্যন্ত বাংলাদেশে গেছে আমি এটা জানি না। আমরা তো বিএনপির আমলে সেই রৌফ সাহেবের মানে অবস্থা দেখেছি কিভাবে তিনি নিন্দিত হয়েছিলেন। তা আমার ধারণা যে নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে না থেকে, যেহেতু নির্বাচনকালীন ক্ষমতা মানে ইসির হাতে দেয়া আছে, সাংবিধানিকভাবেই সেটা আছে এবং বহুদিনের রেওয়াজ, সেটাকে যদি তারা প্র্যাকটিস করে আর অস্ত্র উদ্ধারে যদি তারা জিরো টলারেন্স নীতিতে যায়, সেনাবাহিনীর সহায়তা প্রপারলি নেয়, সেনাপ্রধান সহ সিনিয়র আর্মি অফিসারদের সঙ্গে বৈঠক করে যে আমরা অস্ত্র উদ্ধার করব, অস্ত্র উদ্ধার করা সম্ভব, এবং সেটা যদি করে তাহলে আমি বিশ্বাস করি একটা পরিবেশ তৈরি হবে। তা না হলে সহিংসতা, কেবল সহিংসতা এই ডেকে আনবে। ধন্যবাদ আপনাকে। মাসুদ করিম, অস্ত্র উদ্ধার, অস্ত্র, আমরা যে সহিংসতাগুলো দেখলাম চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরে, ঢাকার কোর্টের সামনে এবং হাদির উপরে, সবগুলো কিন্তু ক্ষুদ্র অস্ত্রের ব্যবহার। ক্ষুদ্র অস্ত্র কত বাইরে আছে এগুলো নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, বা থানা কিছু 1340টি অস্ত্রের কথা বলা হয় বিভিন্ন জায়গায়। 1340টি অস্ত্র কিন্তু এই যে কোনো সহিংসতার জন্য অনেক বড় সংখ্যা না। এর বাইরেও কিন্তু, এটা তো পরিসংখ্যানের কথা, এর বাইরেও কিন্তু প্রচুর অস্ত্র কিন্তু ঢুকেছে বাংলাদেশে। অনেক গত আনরেজিস্টার্ড আর্মস আছে। এটা আমি বলবো যে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কৌশল প্রণয়ন করবে এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক হয়েছে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে প্রধান উপদেষ্টাও বৈঠক করেছেন, নানা রকম কৌশল তারা নিয়েছেন এবং সেখানে একটা কম্বাইন্ড অপারেশন, এটা কিন্তু আমরা বিভিন্ন নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে দেখেছি যে এটা অভিযান চালানো হয়, যে অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। আমার ধারণা এই বছরও সেই ধরনের অভিযান পরিচালনা, ডেভিল হান্ট 2 শুরু হচ্ছে। ডেভিল হান্টের ব্যাপারটা আবার অন্য, এটা আবার দেখা যাচ্ছে যে পলিটিক্যালি টার্গেটেড লোকজনকে ধরা, সেরকম কিছু হইলে তো সমস্যা। আমরা বলছি যে অবৈধ অস্ত্র যদি হয়, অবৈধ অস্ত্র যদি হয় এবং সেটা যদি পাওয়া যায়, তাহলে সেটার বিরুদ্ধে অভিযান করা। পার্টিকুলার এখানে যেটা আগে যে ডেভিল হান্ট যেটা করা হয়েছিল, যে আওয়ামী লীগের লোকজনকে খুঁজে বের করা, এখানে তো যারা সন্ত্রাস করে সে যে শুধু আওয়ামী লীগের লোক তা তো না, যে কেউ করতে পারে, যে কোনো অপরাধী করতে পারে। সুতরাং এখানে ডেভিল হান্ট যেটা আগের বার যেটা করা হয়েছিল, যে ওদেরকে যেহেতু নিষিদ্ধ, ওরা এখানে করতে পারে, এটা একটা আশঙ্কা, এই ধরনের আশঙ্কা অমূলক না, সেটা একটা ব্যাপার আছে। আর আমি যেটা বলবো যে অস্ত্র উদ্ধার তো হবে, আইন শৃঙ্খলা বাহিনী তো মোতায়েন হবে, কিন্তু রাজনৈতিক সংহতি ছাড়া এবং সকলের মিলিত প্রচেষ্টা ছাড়া এই জায়গাগুলিতে তো অগ্রসর হওয়া কঠিন। এবং এইবার যে ইলেকশন যেটা হচ্ছে, এই ইলেকশনটার দিকে তো সারা দুনিয়া তাকায় আছে, কারণ আমাদের এখানে এমন এক ট্রানজিশনে আমরা যাচ্ছি, যেটা অগণতান্ত্রিক সরকার থেকে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশনে যাচ্ছি, যেটা হয়তো স্থিতিশীলতা দিবে আগামী দীর্ঘমেয়াদী, যে মানে 5 বছর যদি একটা সরকার থাকে, তো 5 বছরের জন্য একটা পলিসি নতুন নির্বাচিত সরকার গঠন করবে, সংস্কার করবে, আরও অনেক কিছু কাজ টাজ করবে, সেইটার দিকে তাকায় আছে। বাইরে যারা বিনিয়োগ করতেছে তারা, এবং দেশের ভেতরে যারা মানে যারা সাধারণ জনগণ যারা নিরাপত্তাহীনতায় আছে তারা, এবং অ্যাট দ্য সেম টাইম ভোটের দিনে কিন্তু আপনার সবচেয়ে
গুরুত্বপূর্ণ যারা ভালনারেবল গ্রুপ, ফর এক্সাম্পল সংখ্যালঘু লোকজন, তারা ঠিক মতো ভোট দিতে পারে কি না। আবার অনেক জায়গায় বলে দিতে পারে যে তোমাদের ভোট দেওয়ার দরকার নাই, ভোট পাইয়া গেছি। এরকম প্র্যাকটিস আমাদের দেশে হয়েছে। তো সংখ্যালঘুদের কী অবস্থা, কিংবা যারা কোনো, এইবার তো সবচেয়ে বেশি কারাকারি হবে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থিত লোকজনের ভোটের ব্যাপারে। ওনারা ভোট কেন্দ্রে যাইতেও পারে, নাও যাইতে পারে, এটা তো আমরা জানি না ওনারা কী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের পরেও কিন্তু স্থানীয়ভাবেও কিছু কিছু ব্যাপার ট্যাপার থাকবে। তো আমি বলছি যে পুরো বিষয়টা কিন্তু খুবই কমপ্লেক্স। এটা খালি আইন শৃঙ্খলা বাহিনী, শুধু নির্বাচন কমিশন, শুধু সরকার সব পারবে না। মোস্টলি বেশিরভাগ দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলির। তাদের মধ্যে একটা সদিচ্ছা থাকতে হবে যে আমাদের এই নির্বাচনটা এমন একটা পর্যায়ে হচ্ছে যেটার ফলআউটটা ইলেকশনের পরেও থাকবে, এবং এই ইলেকশনের পরে মানুষ দেখবে যে এই নির্বাচন আসলে আমাদেরকে স্থিতিশীলতা দিতে পারছে কিনা, এই নির্বাচনে ভোটার টার্নআউট কীরকম হয়েছে, এটা কি আদতে ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কি হয় নাই। সব কিছু মিলে আমি বলবো যে একটা গণজাগরণ ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া এটার একটা মানে ফ্রুটফুল রেজাল্ট আমরা পেতে পারি না। ধন্যবাদ আপনাকে টিএস আইয়ুব। আমরা ছোট্ট করে এক দেড় মিনিটের মধ্যে কথা বলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকের পরে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা যদি অস্ত্রের লাইসেন্স চায় তাদেরকে দেওয়া হবে, এবং নির্বাচনের সময় সাধারণত প্রার্থী সবার অস্ত্রের লাইসেন্সকৃত অস্ত্র জমা রাখে, এবং সেই ক্ষেত্রে এই অস্ত্রগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চাইলে তাদের অস্ত্র তাদের হাতে দিয়ে দেওয়া হবে। এতে কি কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে? আমাদের মাসুদ করিম ভাই যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে। এটা আপনি যদি অস্ত্র উদ্ধার না করেন, নিষ্ফল একটা অভিযান হয়েছে, সেটা ডেভিল হান্ট হোক আর যে কোনো নামে হোক, একটা প্যানিক কিন্তু সমাজে তৈরি হবে, এবং এই অপকর্মের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু কিছুটা হলেও তারা ভীত সন্ত্রস্ত হবে। তা আমার মনে হয় যে এই পর্যায়গুলো আমাদেরকে একটার পর একটা শক্ত করে ধরা উচিত এবং ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এবং প্রত্যেকটা স্টেজকে শক্তভাবে, আমি যদি অস্ত্র উদ্ধারের অভিযান বলি, আমি যদি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার অভিযান বলি, তবে আরেকটা কথা উনি বলেছেন ইম্পর্টেন্ট, সেটা হলো যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের ভিতরে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটাও নির্মাণ করাও জরুরি। পাশাপাশি ওইটাও আপনাকে অস্ত্র উদ্ধার বা যে কোনো অভিযান দিয়ে যারা এর সঙ্গে জড়িত থাকে তাদেরকে একটা প্যানিকে নিয়ে যাওয়া। আমি অস্ত্র যা পাই সেটা বড় কথা না, বড় কথা হলো যে এই গোষ্ঠীটাকে একটা প্যানিকে নিয়ে যাওয়া, একটা কণ্ঠাসা করে কোথাও রেখে দিয়ে আমার কাজটাকে আমি যদি বের করে নিয়ে যেতে পারি, দ্যাট উইল বি দ্য সাকসেস। আমি মনে করি যে এটা সচেতন হওয়া দরকার, এবং আপনি ইন্ডিভিজুয়ালি কোনো প্রার্থীকে অস্ত্র দিয়ে তো কোনো লাভ নেই, বরং সকল অস্ত্রগুলো আপনি ক্লোজ করে আপনি যদি মনে করেন কোনো প্রার্থীকে সেফগার্ড দেওয়ার দরকার, তাহলে গভর্নমেন্ট উইল প্রোভাইড দ্য বডিগার্ড বলেন আর সিকিউরিটি ফোর্স বলেন, একজন দুইজন করে সবাইকে দিয়ে দিক, অথবা এসে ভালো কিছু যদি মনে করে তাদের কাছে থাকে কোনো মানে অর্গানোগ্রাম তৈরি করে যদি তারা দিতে পারে, তাহলে দ্যাট উইল বি ফাইন। বাট আমার কথা হলো যে একেবারেই কিছু করব না, যেটা চলমান আছে এর উপরে বসে থাকলে নিশ্চুপ হয়ে হবে না। এটা ধরেন এই হাদি উসমানের ঘটনার পরপরই গভর্নমেন্ট যে ধরনের মানে একটা ডিস্ট্রাকটিভ, আমি বলবো যে একটা ডিস্ট্রাকটিভ স্টেপ নেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলার ব্যাপারে, সেটা কিন্তু এখনও দৃশ্যমান না। ধন্যবাদ আপনার সংযোজন করি, আমাদের নেতা জনাব তারেক রহমান ওই রাতে ঘোষণা দেওয়ার পরে আমরা ওনাকে কিভাবে বরণ করব নিব, এবং এই আমাদের মোট কথা আমাদের যে মেন্টাল ইয়েটা ছিল সেটা কিন্তু স্ট্রেসটা কেটে গেছে, এবং তার রিসিপশনের উপরে কিন্তু আমরা এখন ব্রেন ওয়ার্ক করছি, এবং এটা আমরা খুব ডিসিপ্লিন ওয়েতে আপনারা দেখবেন উনি যখন আসে হয়তো 20 লাখ 30 লাখ 1 কোটি লোক এখানে জমা হয়ে যাবে, বাট আমাদের প্ল্যান আছে ইট শুড বি মেইনটেইন দ্য ডিসিপ্লিন। ধন্যবাদ আপনাকে। কবি নাসির আহমেদ, তারেক রহমানের ফেরা রাজনীতিতে কি প্রভাব ফেলবে? প্রভাব তো ফেলবেই, কারণ এখন বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে অবস্থায় আছেন সেটা হলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এবং দলের কাণ্ডারি তো এখন তারেক রহমানই। এবং তিনি যদি তার কথাবার্তা যা শুনেছি বিভিন্ন সময়ে, তিনি অনেক ম্যাচুরিটি অর্জন করেছেন গত 1.5 দশকে, এবং সাম্প্রতিক কালে তার যেসব বক্তব্য আমরা শুনেছি তাতে তো একটা প্রভাব পড়বেই। দলের বিএনপি উজ্জীবিত হবে তার উপস্থিতিতে, এবং তার নির্দেশনায় সুশৃঙ্খলভাবেও অনেক বিদ্রোহী প্রার্থী যারা আছে তাদেরকেও নিশ্চয়ই ম্যানেজ তিনি করবেন। সুতরাং গুরুত্ব তো একটা আছেই। তবে ওই অস্ত্রের কথাটা যেটা বলছেন উনি, যে মানে যারা প্রার্থী তাদের অস্ত্র জমা দিয়ে তাদের ফেরত দেয়া সবসময় যে আত্মরক্ষার জন্য ব্যবহার করবে, এই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না কোনো। কিন্তু যদি সরকার দায়িত্ব নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি দায়িত্ব নেয় যে এই প্রার্থীর লাইফ রিস্ক আছে, তাকে আমরা সেফগার্ড দিব, তো সেইটা সম্ভব। কিন্তু 300 প্রার্থী আছেন বা 600 প্রার্থী আছেন বা 900 প্রার্থী, এক এক আসনে যদি 3 জন করে হয়তো 900 প্রার্থী, তাদের যদি আর্মসগুলি তাদের ফেরত দেওয়া হয় এবং তারা সেটা যে সব শুধুই আত্মরক্ষার জন্য ব্যবহার করবেন, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে এই জন্য এগুলো ক্লোজ করে নেওয়া উচিত। না। সেটাই আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। মাসুদ করিম, আমরা শেষ করবো আপনাকে। আমি আমাদের দেশে ফেরা তারেক রহমানের নিরাপত্তা, তারেক রহমানের নিরাপত্তাটা এটা এখন সর্বোচ্চ প্রায়োরিটি পাওয়া দরকার, কারণ উনি শেষ পর্যন্ত এইসব বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এবং এখন পর্যন্ত ওনার মায়ের অসুস্থতা সত্ত্বেও উনি আসতে পারেন নাই। তো দেখা যাচ্ছে যে ওনার এখনও স্যাটিসফ্যাক্টরি নেই। সরকারের দায়িত্ব হবে ওনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, এবং এটা যেভাবে করা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানে, সেটা তারা করবে, আমি এটা আশা করব সরকারের কাছে। দ্বিতীয় কথা হলো যে নির্বাচনটা যেটা হচ্ছে সেটার মধ্যে এখানে ডুয়েল নির্বাচন হচ্ছে। এখানে একদিকে এমপি সাহেবদের জন্য ভোট দিবে, আবার একই সঙ্গে গণভোটের জন্য ভোট দিবে। সেটা অনেক সময় ধরে লাগবে। সুতরাং আমি মনে করবো ওনাদের মতো প্রার্থী যারা আছেন ওনারা ভোটারদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। যদি 1 ঘন্টা টাইম বাড়িয়েছে, আধা ঘন্টা করে আগে পিছিয়ে, এটা যথেষ্ট না। যদি তারা শেষ সময়ের জন্য ভোটাররা শেষ দিকে যান, তাহলে এটা একটা সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে মহিলা ভোটারদেরকে তাদের একটা নিরাপত্তা, তারা যদি কনফিডেন্স না পায় যে ভোট কেন্দ্রে গেলে গোলমাল হবে না, সেখানে মহিলা উপস্থিতি কমে যেতে পারে। তো এই সব দিক থেকে আমি মনে করবো যে সার্বিক প্রস্তুতিটার জন্য নির্বাচন কমিশন, প্রার্থী, সরকার সবাই মিলে চেষ্টা করা উচিত। আরেকটা বিষয় যে বর্ডারটা অবশ্যই অবিলম্বে সিল করা উচিত, যাতে বর্ডারতে আর কোনো অস্ত্র না আসতে পারে। যেগুলি আসছে সেগুলো অভিযান চালিয়ে জালের মতো এগুলি উদ্ধার করা দরকার, এবং এই যে আমাদের চারপাশে যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে যাতে নতুন কোনো অস্ত্র না ঢুকতে পারে সেই বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকা দরকার। আমি মনে করি এই ধরনের প্রস্তুতি সরকার আছে, সেটা আমরা আশা করব। মাসুদ করিম আপনাকে ধন্যবাদ, টিএস আইয়ুব আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ কবি নাসির আহমেদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।